আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাতপন্থী এবং জুবাইরপন্থী এই দুই পন্থীদের মধ্যে চলমান সংঘর্ষ, মতবিরোধ, পার্থক্য এটা দীর্ঘদিনের। গত কয়েকদিন আগে সাতপন্থী এবং জুবাইরপন্থীদের মধ্যে একটি সংঘর্ষ হয়। যে সংঘর্ষে বেশ কয়েকজন মানুষ নিহত হয়েছেন। নিশ্চয় আপনারা দেখেছেন, যারা নিহত হয়েছেন তাদেরকে চাপাতি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে, যা অত্যন্ত লজ্জাজনক, বেদনাদায়ক এবং কষ্টকর। এই হত্যাকাণ্ডের জের ধরে নিশ্চয় আপনারা দেখেছেন, সাতপন্থী জুবাইরপন্থীদের উপরে দোষারোপ করছেন, আবার জুবাইরপন্থীরা সাতপন্থীদের উপর দোষারোপ করছেন। নিশ্চয় আপনারা দেখেছেন, এই দুই পন্থীদের সংঘর্ষ ঘটার আগে আর এক পন্থীর এখানে উদ্ভব ঘটেছিল, অর্থাৎ হেফাজতপন্থী। হেফাজতপন্থীদের সেই মাওলানা মামুনুল হক তিনি একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বক্তব্য দিয়েছিলেন, অর্থাৎ রক্তের বন্যা বয়ে যাবে এই ইজতেমা মাঠে, তবুও তারা দখল নেবেন, এরকম একটি বক্তব্য ছিল। তার পরবর্তীতেই নানা ধরনের সংঘর্ষ ঘটেছে, যেটা আমরা দেখেছি। যাই হোক না কেন, জুবাইরপন্থীদের এই সাতপন্থীদের প্রায় 26 জনের নামে তারা মামলা করেছিলেন এবং সেখান থেকেই মুয়াজ বিনকে গ্রেপ্তার করা হয়েছে, যেটা আমরা দেখেছি। এখানেই কিন্তু শেষ হয়ে যায়নি। আজকে সাতপন্থীদের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন করা হয়েছে এবং সেখানে 10টি দাবি তারা উত্থাপন করেছেন। সেই দাবির মধ্যে বেশ কয়েকটি দাবি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সেই দাবির কথা বলতে গিয়েই সাতপন্থীদের অনুসারী বেশ কিছু কথা তিনি সেখানে প্রকাশ করেছেন। অর্থাৎ তিনি বলার চেষ্টা করেছেন, যে সংঘর্ষটা ঘটল, এই সংঘর্ষের আগে আরও বেশ কিছু কাহিনী ছিল, বেশ কিছু ঘটনা ছিল, যে ঘটনাগুলিকে প্রশাসন কিংবা আইনশৃঙ্খলা বাহিনীর মানুষ জানা সত্ত্বেও সেটা সমাধান করা হয়নি। সাতপন্থীদের এই ব্যক্তি সুনির্দিষ্ট তথ্য দিয়ে তিনি বললেন যে ইজতেমা মাঠের আগে যে বেরিবাদ আছে, এখানে যে আইয়ুবাটের যে বিশ্ববিদ্যালয় আছে, সেখানে একটি মাদ্রাসা আছে। অর্থাৎ সাতপন্থীর অনুসারীরা, সাথীরা যখন এই ইজতেমা মাঠ প্রাঙ্গণে যাচ্ছিলেন, ঠিক সেই মুহূর্তে সেই মাদ্রাসা থেকে প্রায় 30-40 জন ছোট ছোট ছাত্ররা তারা এই গাড়ির উপরে হামলা করে, অর্থাৎ সাতপন্থীদের গাড়ির উপরে হামলা করে এবং তাদের অনেক সাথীকে আহত করে, গাড়ি ভাঙচুর করে, যেটা তিনি তার বক্তব্যে একদম ক্লিয়ার করেছেন। এই যে ঘটনাটা ঘটেছে, সেই ঘটনার শুরুটা তিনি ব্যাখ্যা করেছেন, কিভাবে ঘটনাটা ঘটলো, কেন ঘটলো, এটাকে কিভাবে আপনার সমাধান করা যেত, কেন সমাধান করা হয়নি, বা কারা এটার সাথে জড়িত ছিল, নানা বিষয়ে তিনি আলোকপাত করেছেন। সেদিকে আমি যাব না। একটা কথা বলি, এই যে ঘটনা, এই যে সাতপন্থী আর জুবাইরপন্থী, এই পন্থীদের যে চলমান সংঘর্ষ, এটা কিন্তু বহুদিনের। আমরা দেখছি, শুনছি, নানা ধরনের ঘটনা ঘটছে, কিন্তু আমরা কেউই সমাধান করছি না। সরকারের উচ্চ পর্যায় থেকেও কেউ সমাধান করছে না, কারণ এটাকে জিয়ে রাখতে এখানে নানা ধরনের রাজনৈতিক ফায়দা রয়েছে। এখানে কী কী রাজনৈতিক ফায়দা রয়েছে, আজকে আমি আর সেদিকে যাব না। নিশ্চয় আপনারা আজকে যে সাতপন্থীদের অনুসারী তিনি যেই বক্তব্য দিলেন, প্রেস ব্রিফিং করলেন, সেখানে তিনি তার কিছুটা তিনি সেখানে প্রকাশ করেছেন। অর্থাৎ তিনি বলার চেষ্টা করেছেন, এই যে তাবলিগ, যারা মূলত তাবলিগ নিজামুদ্দিন যেই অনুসারী যারা আপনার এই তাবলিগ করেন, মূলত তাদেরকে এখন আওয়ামীপন্থী কিংবা ভারতপন্থী বলা হয়। এটা তিনি সাক্কা জবাব দিয়েছেন। অর্থাৎ তিনি বলেছেন, ইঞ্জিনিয়ার যেই হান্নান, তার ব্যাপারে তিনি বলেছেন, যেটা আমি নানা ধরনের নেট ঘেটে দেখলাম, সত্যিকার অর্থেই এই ইঞ্জিনিয়ার হান্নান অর্থাৎ জুবাইরপন্থীদের মধ্যে যেই ব্যক্তি, তিনি সত্যিকার অর্থেই কতটা ভয়ঙ্কর ছিলেন, এখনও তিনি কতটা ভয়ঙ্কর, যেটা সত্যি আমি দেখলাম। অর্থাৎ তিনি যেটা বলার চেষ্টা করলেন, তারা আপনার আওয়ামী কিংবা ইন্ডিয়া পন্থী নন, বরঞ্চ তাদের কথাই বলেছেন, তারা আওয়ামী এবং ইন্ডিয়া পন্থী। কারণ হিসাবে এবং যৌক্তিকতা হিসাবে তিনি বেশ কিছু যুক্তি তুলে ধরেছেন। অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানের ছেলের সাথে এই ইঞ্জিনিয়ার হান্নানের একটা দারুণ ব্যবসায়িক সখ্যতা রয়েছে এবং আরও বেশ কয়েকজন মানুষের কথা বলেছেন। যাই হোক,
আমি আজকে ওদিকেও যাব না। যেই কথাটি আমি আজকে আপনাদের সামনে বলতে আসছি সেটা হচ্ছে সাতপন্থীদের অনুসারীরা 10টা আপনার দাবি তুলেছেন। সেই দাবিদের মধ্যে বলার চেষ্টা করেছেন এই যে ঘটনাটি ঘটেছে, এই ঘটনাটি খুব দারুণভাবে সূক্ষ্মভাবেই খুব সহজেই সমাধান করা সম্ভব ছিল, কিন্তু সমাধান হয়নি। অন্যদিকে এই যে হঠাৎ করে জড়িয়ে আসা হেফাজতের আপনার যেই মাওলানা মামুনুল হক, তার ব্যাপারেও তিনি বলেছেন সাতপন্থীদের অনুসারী তিনি অত্যন্ত সম্মান দিয়ে মামুনুল হকের ব্যাপারে বলেছেন। এবং তিনি বলেছেন যে মামুনুল হক সাহেব পারলে তিনি অবশ্যই এটা সমাধান করতে পারতেন, কিন্তু তিনি সমাধান করেননি। বরং তিনি আরও এই দুই গ্রুপের মধ্যে, দুই ভাইয়ের মধ্যে তিনি আরও বরঞ্চ কেরোসিন ঢেলে দিয়েছেন, অর্থাৎ আগুনের মধ্যে কেরোসিন ঢেলে দিয়েছেন, আগুনের মধ্যে অক্টেন ঢেলে দিয়েছেন। নিশ্চয়ই আপনারা দেখেছেন যেদিন ঘটনা ঘটেছিল তার পরের দিন একটি প্রেস বিজ্ঞপ্তি হয়েছিল, অর্থাৎ মিডিয়াতে সংবাদ সম্মেলন করেছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে। সেখানে স্বরাষ্ট্র উপদেষ্টা বসেছিলেন, তার পাশে মামুনুল হক সাহেব বসেছিলেন, তার পাশে আরও বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন এই জুবাইর মধ্যে। কিন্তু সেখানে আপনারা নিশ্চয় দেখেছেন মাত্র ঘটনা ঘটার পরের দিন যেই ভাষায়, যেইভাবে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বক্তব্য দিয়েছেন, এইটা আসলে তাদের কাছে যেরকম গ্রহণযোগ্য হয়নি, অর্থাৎ সাতপন্থীদের কাছে, ঠিক তেমনই এদেশের অসংখ্য মানুষের কাছে সেটা গ্রহণযোগ্য হয়নি। সবশেষ এই যে সাতপন্থীদের অনুসারী যেটা বলার চেষ্টা করলেন, এই যে মামুনুল হক সাহেব তিনি যেটা পারতেন অর্থাৎ সমাধান করতে, সেটা তিনি করেননি মুরব্বী হিসাবে। দুই পন্থীদেরকে ডেকে যেটা সমাধান করার কথা বলেছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টাও, যেটা বারবার এই মামুনুল হক সাহেবের উপর চাপাচ্ছিলেন, সেটা এখন তিনি বলছেন আর তার দ্বারা সম্ভব না। কারণ তিনি পারতেন কিন্তু সেটা তিনি করেননি, তিনি পক্ষ নিয়ে তিনি কাজ করছেন। এরকম একটি যৌক্তিক আপনার আপনার ব্যাপারে এই সাতপন্থীর অনুসারে তিনি প্রকাশ করেছেন। এখন কি হবে? এখন সাতপন্থীদের এই ব্যক্তি তিনি সংবাদ সম্মেলনে যেটা বলার চেষ্টা করলেন, এখন তিনি আর কোনো এই ব্যক্তিদের কাছে নয়, তিনি বরং সরাসরি প্রফেসর ডক্টর ইউনূসের দৃষ্টি আকর্ষণ করেছেন এবং তিনি বলেছেন এই বিষয়টিকে সমাধান করার জন্য। কারণ সামনে ইজতেমা, সারা দুনিয়া থেকে এখানে মানুষজন আসবেন, এখানে নানা আয়োজন রয়েছে, নানা আপনার অ্যারেঞ্জমেন্ট রয়েছে। সুতরাং সেই জায়গা থেকে অবশ্যই এটা দ্রুত সমাধান করা দরকার। তা না হলে শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বের মধ্যে এটার একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হবে। আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে আমরা সাধারণ মানুষ, অত্যন্ত সাধারণ মানুষ। আমরা চাই এই বাংলাদেশে আমরা দেখে এসেছি শুধু একটা মাত্র আপনার তাবলিগ হতে, যেখানে সমস্ত ধরনের মানুষই সেই তাবলিগে যেতেন। আমরা সেই আগের মতো সেই দৃশ্যটা আমরা ফেরত চাই। আমরা চাই এদেশের জুবাইরপন্থী কিংবা সাতপন্থী, দুই পন্থী একত্রিত হয়ে তারা একটি মাত্র ইজতেমা করুক, যে ইজতেমাতে সারা দুনিয়ার মানুষ অবাধে অংশগ্রহণ করতে পারবে। অন্যদিকে যদি তাও না হয়, তাহলে দুই পন্থীদেরই যেভাবে তারা এতদিন করে আসছিল, ঠিক সেভাবেই মাঝখানে একটা দীর্ঘ গ্যাপ দিয়ে তারাই ইজতেমাটা করুক। তবে থাকুক আমাদের এই বিশ্ব ইজতেমা। আর হ্যাঁ, এই ঘটনার সাথে কারা জড়িত রয়েছেন তাদেরকে খুঁজে বের করে, ইন্ডিয়া কিংবা ফ্যাসিস্ট সরকারের যারা এর সাথে ইন্ধন যোগাচ্ছে তাদেরকেও খুঁজে বের করে, এবং এই দুই পন্থীদের ভেতর থেকে কারা তাদের সাথে যোগ সাহস করছেন তাদেরকেও খুঁজে বের করে একটা সুষ্ঠু সমাধান দরকার। এবং যারা সত্যিকার অর্থেই এটার সাথে দায়ী তাদেরকে আইনের আওতায় এনে তাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। সবাই ভালো থাকবেন। আজ আর নয়, দেখা হবে নতুন কোনো এপিসোডে। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।